হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। হীরা পাখি রে, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় দিবে এক থাপ্পড়, এক থাপ্পড়ে প্রেম। উফ, হাউ রোম্যান্টিক। পাখি আমার, লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবারও তার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুই মেয়ের ওপরে চাপা পড়ে তার কোমর এর হাড় গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া অবস্থা। রুষা উপরে ব্যক্তির বক্ষস্থলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায়। ওপরের মেয়েটি বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে। আর একটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যিস এটা মেয়ে। বেচারি রুষা তো ব্যাককেল মার্কা হাসি দেয়। কল্পনার জগৎ থেকে বের হয়ে হেরাকে ধমকে ওঠে, রসুর বাচ্চা, থাপড়িয়ে তোর গালে ব্লাশ স্টিকার লাগিয়ে দেব, উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হীরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হীরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কিছু না বলতে দেখে হীরা আবার বলে ওঠে, এই যে ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটির। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হীরা বলে ওঠে, বাহ, সত্যিই তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হীরা। হীরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগেই কথায় ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সানজেনা মেহেরিন রুষা, ও আমার বোন, বেশি বেস্টি কম। রুষা হাত বাড়াতেই রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হীরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বইন, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাবে, হাত বাড়াতেই চুমু খেতে চাইবো। নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুঁচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে। একটুর জন্য না। লজ্জায় মেয়েটি বলতে পারল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল। ভার্সিটির প্রথম দিন আসলাম, ভাবলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আইলো কেমনে? ছোটলোকি ব্যাপার হয়ে গেল না আমার সাথে? না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হীরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও হৃদ খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো। চুপ রসুন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনের স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে দু হাত দিয়ে না বোঝায়। হীরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দিবে, তার থেকে ভালো চুপ থাকা। হীরা রোজ এর কাছে গিয়ে সরি বলে। মেয়েটিও সরি অ্যাকসেপ্ট করে। করবেই না কেন? হীরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশের এই প্রথম এত রিয়েলি সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হীরা মেয়েটা হাইটে 5 ফুট 3। সেও তাদের মতোই লম্বা। রোজ হীরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হীরা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটার লেন্স পড়েছে? মনে হচ্ছে অত্যাধিক কালো, নাকি মেয়েটার চোখে অত্যাধিক কালো লাগছে। পাপড়িগুলা লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাটা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে মেয়েটাকে। রুষা মেয়েটাও সুন্দর। মেয়েটার গালগুলা আপেলের মতো, আরও ঠোঁটের ওপরে একটা তিল রয়েছে। এমা, রোজ এর তো তিল রয়েছে। রোজ তো জায়গা অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে আর তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো, ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে, আর দেখতে প্রায় একই রকম, হাইটে চাল চলন সব। রোজের ভাবনার মাঝে হেরা বলে উঠল, তুমি কোন ইয়ার? হীরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হীরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ,
খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালো হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানের জিগার ফ্রেন্ড, কম বোন বেশি টাইপ। রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি একেবারে পারফেক্ট আছো তোমরা, কিন্তু এই রসুন রানীর হাতে সামলিয়ে রাখতে বলবে কেমন? এইবার হীরা আর রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝলই না তার হাতের নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না 2-1টা কলঙ্ক। আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনীয় এলাকায় জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়ের অংশ নেয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণের ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন করেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকায় মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি। সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে যায় রাস্তা দিয়ে তখন তাকে অনেকেই বলে, ওই যে দেখ, শেহতাজ খান নাভান এর মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাটাও হইছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজল খানের। সে সার্থক নারী, একটা সার্থক মা। একটা মেয়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মাই জানে। ইস, সে যদি পারত সাধারণ মানুষ এর মতো জীবনযাপন করতে, মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলা করতে পারবে না। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলাফেরা করতে পারে না, আর তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। গুরুজনদের বাণী তাই কপি। হ্যাঁ ভাই, এইটা মেয়েদের জীবন, কিন্তু কিছু মেয়ে আছে তাদের বিপরীত। তার মধ্যে কাজল খান নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে। যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে না বলতে শেখে এবং সমাজ আরোপিত বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়। না, তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো 2 ছেলেকে নিয়ে সে সেখানে গিয়েছে। ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ সে ফ্যান্টলি থ্যাঙ্কস অ্যাবাউট মাই মাদার। আই অল রিপিট আউট ইউর টোন অ্যান্ড থ্রো ইট টু দ্য ডগস। লোকটির বাজে কথা শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। ওপরের কথাগুলো রাগে বলে উঠলে সে লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবা কেমন কইরা? তোমার মায়ের যা রূপ, তাতে আরো 5-6টা বিয়া দেওন যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহে না কেন? সবাই তো এইটাই কয়। লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে নাভান। You haven't growing wings of death, you but your ticket is confirmed বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তেই একটি গাড়ি এসে তুলে নিয়ে যায়। কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়।
অসম্মানিত ও অপমানিত হয়। লাগার কারণ মায়ের শুধু একজন ছেলেই বুঝতে পারে ছেলে তার মায়ের কি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ জমে ওঠে, অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ করা যায় না, কিন্তু বুকের ভেতরে আগুনের মতো জ্বলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদ এর ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলার সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলে কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মান সরাসরি আঘাত করা। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষ এর কোলাহল পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির বেলকুনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয় তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তুলে, বাবা তোমায় ছাড়া আর দেয় না সারা, আমি দিশেহারা পলকেই, অধীর তুমি উঠবে না, ক্লাস শুরু হয়ে যাবে। সেই 8 ঘন্টা ধরে ডেকেই যাচ্ছে কাজল খান, কিন্তু ছেলে তো উঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠেন, কি হচ্ছেটা কি অধীর? পড়াশোনা কি করতে চাও না? ঘুমু ঘুমু কণ্ঠে ছেলেটা বলে উঠল, কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল খান। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টা পাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমন। কিউটি পাই আমার সাথে যার বিয়ে ঠিক করা, ওপর থেকে সে কেন আমার সামনে আসছে না? আমি তার বিগ ফ্যান বলে দিও, তার জন্য কোনো মেয়েকে পাত্তা দিচ্ছি না। কাজল খান তো এবার বেশ রেগে যান। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগেই নাভান কান টেনে ধরে। ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই অধীর এর ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে ওঠে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও আমায়, আমার কান ছিঁড়ে ফেললো। নাভান আরো জোরে ধরে, না আবার বেচারার কান ছিঁড়ে যাওয়ার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের এত শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই? আর এখন কয়টা বাজে বল তো?